আলোচনার শুরুতে আমি বলতে চাই, আপনার ম্যাথমেটিক্সে দুর্বলতা রয়েছে, কিন্তু আপনি প্র্যাকটিস করছেন ইংলিশ। আপনি ম্যাথের টিচারের কাছে যাচ্ছেন না, আপনি ক্লাস করছেন না, আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করার যে সুযোগ পাচ্ছেন, বার্ষিক পরীক্ষার আগে হাফ ইয়ারলি পরীক্ষাগুলোতে যে অ্যাটেন্ড করার সুযোগ পাচ্ছেন, সেখানে অ্যাটেন্ড করছেন না। আপনি কি সেই গণিত পরীক্ষায় ভালো করতে পারবেন? বাংলাদেশ দলের অবস্থাটা এরকম যে তারা পরীক্ষা অ্যাটেন্ড করুক আর না করুক, পরীক্ষা দিক আর না দিক, তারা লেটার মার্কস পাবে, A+ পাবে, এবং পরবর্তীতে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য গণজোয়ার বইবে 1,47,570 কিলোমিটারের বাংলাদেশে। পুরো বাংলাদেশ তৈরি হয়ে আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা সবাই তৈরি হয়ে আছে, যারা নির্বাচনী বৈতরণী নিয়ে এই মুহূর্তে ব্যস্ত। সকল ট্যুরে যারা যান তারা এখানটায় আসেন না। তারা আস্থা পান যে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে, বাংলাদেশ হংকং এর বিপক্ষে টস জেতার পরও যখন ওই গণিতের দুর্বলতা কাটানোর জন্য, আগে ব্যাটিং এর দুর্বলতা কাটানোর জন্য সুযোগ পেয়েও সেটা কাজে লাগান না, যখন প্রতিপক্ষকে অল্প রানে বুক করে দেবেন এবং সেটা চেস করে কমফোর্টেবল জয় এনশিওর করবেন, তার মাধ্যমে, সেই প্রস্তুতির মাধ্যমে এশিয়া কাপে আসবেন চ্যাম্পিয়নদের হারাতে, এরকম কর্মকাণ্ড পরিকল্পনার সাথে যে ম্যানেজমেন্ট জড়িত, তাদের কি লজ্জা লাগে? বাংলাদেশ দল এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসকে ডেকে এনেছিল, সিলেটের স্পোর্টিং উইকেট নিয়ে অনেক কথা বলেছিল। সেই বাংলাদেশ দলের পারফরমেন্সটা একবার দেখুন না। টস জেতার পরে টানা 2 ম্যাচে তারা ফিল্ডিং বেছে নেয়। প্রথম ম্যাচে 9 ওভার, পরের ম্যাচে 7.5 ওভার বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করার সুযোগ পায় নাই, কারণ বাংলাদেশ আগে জিতে গেছে। এশিয়া কাপের টপ 4-এ যাওয়া, এশিয়া কাপের ফাইনালে চোখ রাঙানোর স্বপ্ন দেখার থেকেও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জেতা যেই দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেই দলের জন্য এরকম অসম্মানজনক পরাজয় খুবই ভ্যালিড। একটা দল ব্যাটিং করতে নেমেছে, টস হেরে, এবং সেই দলের প্রথম 13 বলে কোনো রান যোগ হয়নি, 2টা উইকেট গেছে। প্রতিপক্ষের 2 বোলার প্রথম 2 ওভারে মেডেন নিয়েছে, 9 রানের মধ্যে 3 উইকেট নেই। লাইফ পাবার পরেও পরের বলে জোর করে 3 নিতে গিয়ে একজন ব্যাটার রান আউট হয়ে যান ডিরেক্ট থ্রোতে। সেই থ্রোটা যদি ওখানে নাও লাগতো, বিশ্বাস করুন, আমি দাঁড়ালেও বল ধরে স্ট্যাম্পে লাগানোর যথেষ্ট সময় ছিল। বাংলাদেশ এই ক্রিকেটটাই খেলে। পাওয়ার প্লেতে বাংলাদেশ 30 রানের বেশি করতে পারে না। যেই বাংলাদেশ ঢুকে, সেই বাংলাদেশের ক্যাপ্টেন লিড ফ্রম দ্য ফ্রন্ট উইথ হিজ রিভার্স সুইপ। যখন টিকে থাকার দরকার, যখন ইনিংসটাকে বিল্ড করার দরকার, তখন লিটন কুমার দাস রিভার্স সুইপ করে। বাংলাদেশ দল 53 রানে 5 উইকেট হারায়। বাংলাদেশ দল 53 রানে 5 উইকেট হারানোর পরও 139 রানের মতো একটা পুঁজি করে, কারণ ওই ষষ্ঠ উইকেটে 61 বলে 86 রানের একটা পার্টনারশিপ আমরা দেখেছিলাম। 40 দুটা ইনিংস দেখেছিলাম, স্বপ্ন দেখেছিলাম যে আজকে সবকিছুই বদলে ফেলবে বাংলাদেশ। শুরুটা খারাপ হয়েছে। শিক্ষা নিয়ে আমাদের 6 এবং 7 নম্বরে যে 2 ব্যাটার ব্যাট করতে নেমেছেন, তারা হয়তো পুরো ইতিহাসটা বদলে দেবেন। বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট হয়তো সবকিছু বদলে দেবেন, কিন্তু কোনো কিছু হয় না। বাংলাদেশ যেই পরিকল্পনা করেছিল, যেভাবে খেলতে নেমেছিল, যেই পরিকল্পনায় শুধুমাত্র নিজেদের গা বাঁচা 20-25 রান করা, নেদারল্যান্ডস আর হংকং এর বিপক্ষে জয় নিশ্চিত করা ছাড়া এদের কোনো বড় সুযোগ থাকে না, সেখানটায় শ্রীলঙ্কার বিপক্ষে এই পরাজয় রেজিস্টার করাটা খুব বেশি ভ্যালিড। খেয়াল করে দেখুন না যে আপনার 2 ওপেনার দুজনই শূন্যতে আউট হয়ে গেছে। তাওহিদ হৃদয়কে নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, স্ট্রাইক রেট ভালো না, খেলতে পারছেন না, টানা ম্যাচের পর ম্যাচ 100 নিচে স্ট্রাইক রেটে ব্যাট করছেন, কিন্তু তাকে খেলাতেই হবে। সাইফ হাসান যতই ভালো করুক, যতই আমার বোলিং অপশন নাম্বার 4 এর 100+ স্ট্রাইক রেটের ব্যাটিং অপশন হোক না কেন, তাকে আমি খেলাবো না। নাসুম আহমেদকে নিয়ে দিনের পর দিন আমি অ্যাডভোকেসি করি, কেন করি? কারণ এই ছেলেটা কন্ট্রোল বল করতে পারে। রিশাদের প্রথম ওভারে যখন 18 রান হয়ে যায়, তখন বাংলাদেশের শেষ স্বপ্নটাও ধূলিসাৎ হয়ে যায়। আমরা খেলাই না, আমরা খেলাতে চাই না। সিলেটের কিছু মানুষ যেভাবে নাসুমকে অপমানিত করে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকে বয়ে এনে প্রয়োজনের সময় না খেলিয়ে তার থেকে বড় অপমান করে 18 কোটি মানুষকে। নাজমুল আবেদিন ফাহিমরা কোনো ট্যুর মিস করেন না, নারী দলের হোক, এইচপি দলের হোক, যে কোনো ট্যুর মানে বিদেশে যাওয়া লাগবে, এখানটায় আসেন না। ঢাকায় ব্যস্ততা, সাথীরা জাকির জেসিকে সরিয়ে হলেও ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে তার নাম ঢুকাতে হবে। ওই কমিটিতে ঢুকলে কাউন্সিলর হতে পারবেন, ঢাকা বিভাগ থেকে 2 জন পরিচালকের 1 জন হতে পারবেন। সেই হিসাবটা এখানটায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাসকিন আহমেদকে যেই ম্যাচে আমার প্রয়োজন, সেই ম্যাচে আমরা তাসকিনকে খেলাই না। আসলে বিশ্বাস করুন আপনারা, আপনি কি বিশ্বাস করেন যে তাসকিন ইজ ভেরি মাচ নিডেড এগেইনস্ট হংকং? মনে হয় নাকি তাসকিন ইজ ভেরি মাচ নিডেড এগেইনস্ট শ্রীলঙ্কা? যেই ক্রিকেটারকে আমার দরকার, যেই ক্রিকেটার সিজন ক্রিকেটার, উইকেট টেকিং বোলার, সেই সিজন ক্রিকেটারকে আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা সুযোগ দিই না। আমরা নাম্বার 4 এর জায়গাটায় এত কথা, এত সমালোচনা, এতবার তাওহিদ হৃদয় চোখে আঙুল দেখিয়ে প্রমাণ করে দিয়েছে, টানা 3 ম্যাচে 100 নিচের স্ট্রাইক রেট আউট হয়েছে, আজকে দৃষ্টিকটুভাবে আউট হয়েছে, তাকেই আমার দরকার। লিটন কুমার দাস মহান ব্যক্তি, বিশাল ব্যাটার হয়ে গেছেন, কারণ তিনি হংকং এর বিপক্ষে 150+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন।
লিটন কুমার দাস বিশাল ব্যাটার হয়ে গেছে, পৃথিবীর সবাই খারাপ হয়ে গেছে, আমরা যারা সমালোচনা করি তারাও খারাপ হয়ে গেছে, কারণ তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। কিন্তু এই লিটন কুমার দাস যখন দলের ক্রান্তি লগ্নে রিভার্স সুইপ করে তীরের কাছে ভেরানো তরি স্বপ্ন দেখা যখন শুরু করে, ঠিক তখন আউট হয়ে চলে আসেন, উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন, ঠিক তখন সকল স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। কত বাঙালি, কত প্রবাসী গাছের টাকা খরচ করে কর্ম ঘন্টাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে কত দিরহামে টিকিট কেটে এখানটায় মাঠে এসে খেলা দেখতে পারবে, সেই আকুল আবেদন নিয়ে এখানটায় আসে, আর আমরা তাদেরকে অপমানিত করি।